আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার আজকের এই ভিডিওটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড ডিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বিশেষ করে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী আছো, তোমাদের হিসাব বিজ্ঞান যে বইটা, হিসাব বিজ্ঞান বইয়ের আমি বলেছিলাম ধারাবাহিক আলোচনা অবশ্যই করব। দীর্ঘ বিরতির পর আবার আজকে নতুন করে ধারাবাহিক আলোচনা শুরু করতেছি। যেহেতু ঈদের বন্ধ গেছিল প্রায় 10-12 দিন, আমার এই ভিডিও করার মতো যে টুলস, বোর্ড, এইসব সরঞ্জাম আমার সাথে না থাকার কারণে ভিডিওটি দিতে পারি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেটা আমি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। এখন থেকে আমি রেগুলারই একটা অঙ্ক করার চেষ্টা করব, অধ্যায়ভিত্তিক অঙ্ক, এবং বোর্ড কোশ্চেন পুরো বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা অঙ্ক বাদ দিব না, এটা তোমাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখো এটা আমি বোর্ডে একটা অঙ্ক তুলে রেখেছি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অঙ্কের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে অঙ্কটা, এটা আছে। আমি বিস্তারিত লিখি নাই, আমি আমার মতো শর্ট ফর্ম লিখি, কারণ বোর্ডে এরকমভাবে বেশি বর্ণনা জায়গা নেই। আমি এই পাশে অঙ্ক করার জন্য খালি জায়গা রেখে দিয়েছি এবং এইটুকু আমি অঙ্ক তুলেছি। এখন দেখো, আমাদের বলছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান 2017 সালের 1 ডিসেম্বর যেটা চালু হয়। তাহলে আমার তার লেনদেনগুলো আমরা একটু দেখি। ডিসেম্বর 1 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। আমরা জানি প্রথম যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে সেটা হচ্ছে মূলধন। এটা আমরা সবাই জানি। আমি হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক আলোচনা করেছিলাম ওইখানে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তোমরা এখন দেখো, এইখানে আছে প্রথম যে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সেই টাকাটা হচ্ছে মূলধন, তা আমরা বুঝলাম। তারপরে বলছে 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। তার মানে নিজের কাছে যে জমানো টাকা ছিল সেইখান থেকে 50,000 টাকা ব্যাংকে জমা দিয়ে নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হয়েছে। এখন পরবর্তীতে ধারে পণ্য ক্রয়, ধারে মানে কি টাকা দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি, ধারে পণ্য ক্রয়। মালিক ব্যক্তিগত কারণে ঋণ গ্রহণ করছে 40,000 টাকা, 45,000 টাকার আগাপত্র ক্রয়ের অর্ডার। এখানে তোমাদের বই লেখা আছে ফরমাইশ, ফরমাইশ আছে অর্ডারের বাংলা। আমরা অনেক সময় ফরমাইশটা বুঝতে পারি না, কিন্তু অর্ডারটা ভালো বুঝি। ইংলিশের সাথে আমরা এত গভীর সম্পর্ক হয়ে গেছে যে আমরা বাংলা বললে খুব একটা বুঝতে চাই না অনেক বিষয়ের, কিন্তু ইংলিশটা আমরা সবাই জানি। ঠিক আছে, পাওনাদারকে পরিশোধ হচ্ছে 15,000 টাকা, মানে কোনো একজন ব্যক্তি পাইছে তাকে তুমি 15,000 টাকা ফেরত দিচ্ছে। এখন আসি প্রশ্ন বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন গণনার মোট পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এখন আমরা এইখানে দেখবো যে কোনগুলো ব্যবসায়িক লেনদেন নয়। এটা মূলধন দিছে কার? ব্যবসায়ের, তার মানে ব্যবসায়িক লেনদেন। এটা ব্যাংকে হিসাব খুলছে ব্যাংকের নামে, ব্যাংকের ব্যবসা নয়, ব্যবসার টাকা ব্যাংকে চলে গেছে, তার মানে ব্যাংকের সাথে ব্যবসার একটা সম্পর্ক যুক্ত হয়েছে, তার মানে এটাও ব্যবসায়িক লেনদেন। ধারের পণ্য ক্রয় করে তো ব্যক্তিগত কাজে ব্যবহার করেনি, ব্যবসার কাজে ব্যবহার করে, তার মানে এইটাও ব্যবসায়িক লেনদেন। এখন দেখো, মালিক ব্যক্তিগত কাজে ঋণ গ্রহণ করছে, এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক কি আছে? মালিক ব্যক্তি তো আর ব্যবসায় না, ব্যক্তি যেহেতু আছে তার মানে এটা লেনদেন, কিন্তু ব্যবসায়িক লেনদেন না। আশা করি বুঝতে পারছো। আজ্ঞাপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান বা অর্ডার প্রদান। এখন এখানে দেখা গেছে আজ্ঞাপত্র ক্রয় করার জন্য অর্ডার দিছে, আজ্ঞাপত্র কেনে নাই, আজ্ঞাপত্র আসে নাই, টাকাও দেওয়া হয় না, আজ্ঞাপত্র পায় নাই, সেক্ষেত্রে এটা অসমাপ্ত একটা ঘটনা, কিন্তু লেনদেন না। ঠিক আছে, শুধুমাত্র একটা ঘটনার উপরই করছে, পাওনাদারকে পরিশোধ নগদ টাকা দেওয়া হয়েছে, তার মানে এইটাও ব্যবসায়িক লেনদেন। তাহলে ব্যবসায়িক লেনদেন কোনটা কোনটা? 10 তারিখ আর 15 তারিখ। আমরা একটা শখ কাটতে পারি এখানে, না এখানে কাটলে অবশ্যই দেখা যাবে না, ছোট করে শখ কাটে এখানে। যেহেতু জায়গার স্বল্পতা, সেহেতু আমি তারিখের ঘরে একবার ছোট দিলাম। হ্যাঁ, তারিখ, বিবরণ, টাকা, টাকা। এখানে হচ্ছে বিস্তারিত টাকা লিখলে ভালো হয়, বিস্তারিত টাকা, এটা হচ্ছে পরিমাণ টাকা। ঠিক আছে, এখন এখানে ক নম্বর লিখে এই যে প্রশ্নে যেটা লেখা আছে এটা লিখতে হবে।
লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করা হলো। আমার কিন্তু জায়গা নাই, সেহেতু আমি লিখতেছি না, ঠিক আছে। আমার এখানে লেনদেনটা কোনটা? 10 ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ। তারপর আছে কত? 15 আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ, ঠিক আছে। এখন আমি কত টাকা? 45 40, এখানে 40,000 45,000। আশা করি অঙ্ক শেষ। ক নাম্বার কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তারপরে বলছে খ নম্বর, লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। যেহেতু কারণ জানতে বলছে সেহেতু আমি প্রশ্নটা মুছে দিলাম। হ্যাঁ, ক নাম্বার শেষ। প্রশ্ন আছে হিসাব সমীকরণের খ, লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা। ক নম্বর আছে হিসাব সমীকরণের প্রভাব। আমরা এইখানে একটু জায়গা করে নেই, যে দুইটা লেনদেন না ওই দুইটা আমি একটু, এই যে দুটো লেনদেন এগুলো তো লেনদেন চিহ্নিত করতে বলছে, ঠিক আছে। না থাক, ওইভাবে থাক, আমি তারপরে করি। তারিখ লেনদেন কিনা এই কোডের প্লাসে কারণ সহ ব্যাখ্যা, লেনদেন কিনা তারিখ। যেহেতু বলছে লেনদেন চিহ্নিত করিয়া, সেহেতু যেগুলো লেনদেন না সেগুলো আমরা এখানে আনবো না। আমরা লেনদেন না এই দুইটা এখানে আসবে না। আমাদের প্রথম তারিখ লিখতে হবে 2017 ডিসে 1। এটা কি লেনদেন না? যে লেনদেনে তাহলে অবশ্যই লেনদেন লিখতে হবে। এখন এইখানে দুইটা পক্ষ আমরা করে করে বুঝেছিলাম। এইখানে ব্যবসায় মালিককে দিছে, এটা হচ্ছে মালিক ব্যবসায়ী, মালিক ব্যবসায়ী টাকা দিয়েছে, তার মানে ব্যবসায়ীর টাকা বাড়ছে, সাথে সাথে মালিকের অধিকার বাড়ছে, মালিকের মনুষ্যত্ব বাড়ছে, ঠিক আছে। ব্যবসায় বাড়ছে, তার মানে আমরা লিখতে পারি কারণ, যেহেতু সম্পদ নগদ টাকা, সম্পদের সম্পদ লিখতে পারি নগদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব মূলধন ই বৃদ্ধি। আশা করি প্রথমটা বুঝতে পারছো। মালিক নগদ টাকা দিয়েছে, ব্যবসায় নগদ টাকা বাড়ছে, পক্ষান্তরে ওই টাকার উপর মালিকের একটা অধিকার জন্মাইছে, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের একটা মূলধন, ঠিক আছে। পরবর্তীতে আমরা লিখতে পারি কি ডিসেম্বর 3, এটাও লেনদেন। এখন আমরা লিখতে পারি কি মালিক হচ্ছে দিছে নগদ টাকা, নগদ ব্যাংক, দুইটাই সম্পদ, ঠিক আছে। নগদ আর ব্যাংক দুইটাই সম্পদ। তাহলে এইটা হচ্ছে কমছে, এইটা হচ্ছে বাড়ছে। নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছে, নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার মানে নগদ টাকা কমছে, ব্যাংকের টাকা বাড়ছে। আমরা লিখতে পারি কি কারণ সম্পদ নগদ এর হ্রাস ও, যেহেতু দুটাই সম্পদ তাহলে আবার লাগে সম্পদ ব্যাংক এ বৃদ্ধি। কি সহজ হয়েছে না? হ্যাঁ সহজ হয়েছে। এখন আমরা পরবর্তী তারিখে যাইতে পারি। পরবর্তী তারিখ বলছে কি 15, ধারে পণ্য ক্রয়, ক্রয় করলে টাকা আসে না যায়, মনে মনে বলি ক্রয় করলে টাকা আসে না যায়, যায়, তার মানে ক্রয় হচ্ছে খ
খরচ, ক্রয় হচ্ছে খরচ। টাকাকে দেওয়ার কথা ছিল দিছি, টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দিছি দেই নাই, তার মানে এই অবস্থার নাম হচ্ছে দায়। এই দায়ের নাম হচ্ছে পাওনাদার। ঠিক আছে, পাওনাদার হচ্ছে দায়। তাহলে আমাদের কি হয়েছে এখানে, দায় কি আগে কেউ পাইতো না, এটার ফলে দায় বৃদ্ধি পাইছে। লেনদেন কারণ দায়, দায়ের নাম কি পাওনাদার। এল বৃদ্ধি। ও ক্রয় কি, ক্রয় খরচ, খরচ কিসের উপাদান, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস টি। এই ই সমান সমান এইটা হচ্ছে সূত্র। ই হচ্ছে মালিক ইকুইটি বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে খরচ। তার মানে আমরা লিখতে পারি কি মালিকানা সত্ত্ব। ক্রয় লিখতে পারো, খরচ লিখতে পারো, যাই লিখতে পারো। এর আগে কি অবস্থা আছে, ই এক্স এর কি আছে মাইনাস, তার মানে মাইনাস মানে আছে কমা বা হ্রাস। বুঝা গেছে? এখন আছে পরবর্তী লেনদেন কি আছে, পরবর্তী লেনদেন আছে কয় তারিখ, 20 তারিখ, এটাও লেনদেন। এখন আমি একটা হচ্ছে নগদ টাকা দিছি, নগদ, আর একটা টাকা পাইছে এটা পাওনাদার। নগদ আছে সম্পদ, পাওনাদার আছে দায়। এখন নগদ টাকা যেহেতু আমি দিয়েছি, নগদ টাকা কমছে না বাড়ছে, নগদ টাকা কমছে। পাওনাদার আমার কাছে টাকা যেহেতু দিয়েছি, পাওনাদার কি টাকা আরো বেশি পাবে নাকি কম পাবে, কম পাবে, তখন দায়ও কমছে। ঠিক আছে, এখন এটা জাস্ট একটু নিজে নিজে চিন্তা করলেই হয়। এখন এটা হচ্ছে লিখতে পারি কি কারণ দায় পাওনাদার এর হ্রাস ও সম্পদ নগদ এ হ্রাস। সুপ্রিয় শিক্ষার্থীরা এসেছিল আমাদের খ নম্বরে অবশ্যই শিরোনাম লিখতে হবে। হিসাব সমীকরণের লেনদেন চিহ্নিত করে কারণ সহকারে করা হলো। ঠিক আছে, আমার যেহেতু সময় স্বল্পতা এবং জায়গারও সমস্যা, বোর্ডের জায়গা খুবই কম, সেক্ষেত্রে আমি আমার মতো করে ছোটো করে শর্টকাট করতেছি। তোমরা অবশ্যই এটা ধীরে ধীরে যদি যেখানে না বুঝবো সেখানে টেনে টেনে আবার দেখবা। ঠিক আছে, আমি চলে যাবো পরবর্তী অঙ্কে। এই অঙ্কটা কি এখন কি এই অঙ্কটাকে বুঝতে পারছো? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবা ঠিক কোথায় বুঝো নাই। আমি চলে যাবো পরবর্তী অঙ্কে খ নম্বর, সরি ক নম্বর। গ নম্বরে একটা শখ আছে, এই শখটা অনেকেই ভয় পায়। আমরা সর্বপ্রথম মন্তব্যের ঘরটা কেটে দেবো। হ্যাঁ, মন্তব্য, তারপরে কাটবো কি মালিকানা সত্ত্বের ঘর, তারপরে কাটবো দায়ের ঘর, এটা হচ্ছে সমান সমান। বইয়ে যেভাবে কাটে ভাবে কেটে দিতেছি। এখন হচ্ছে তারিখের ঘর, উদ্বৃত্তের ঘর। এই ঘরটা আমি ক্লাসে যখন করে তখন কোনো সময় করে না, এই ঘর দিলেও চলে না দিলেও চলে। তারিখ ইকুয়াল সম্পদ, এল ইকুয়াল দায় যোগ, এই ঘরটা আমি দেই না, ই সমান মালিকানা সত্ত্ব। কি বলছিলাম, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস টি। মন্তব্য, এই ঘরটা আমি কখনোই দেই না, তো আজকে দিলাম, কারণ আমার বলবো স্যারের মধ্যে কি করাই, বইতে দেখি এভাবে, তাই এভাবে করাইছি। ঠিক আছে, এখন আমরা এইটা হচ্ছে ঘর, ঘরটার নাম আমরা একটু দেখব। তারিখ উদ্বৃত্ত এ সমান সমান এল প্লাস ই। ঠিক আছে, মন্তব্য তারিখের ব্যাপারটা। এখন আমরা এইখানে যে ঘরগুলো আছে, যে ঘরগুলো আসবে সেই ঘরগুলো দেব যদি আসে। এখন আসো আমরা প্রথম দিয়ে করি। এটাকে কি পক্ষ ছিল, এটা ছিল হচ্ছে 2017
নিচে 1। নগদ টাকা আর মূলধন। নগদ কি সম্পত্তি? মূলধনের কোনো ঘর আছে? লেখা নাই, কিন্তু সিসিতে ক্যাপিটাল মনে হচ্ছে মূলধন, তার মানে এখানেও যাবে। এই ঘরে টাকা এসে মন্তব্য লিখতে হবে, ঠিক আছে? মূলধন আনয়ন, বোঝা গেছে না? প্রতিষ্ঠানের মালিক ব্যবসায় আনছে, তার মানে সম্পত্তি নগদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্বেও মূলধন বৃদ্ধি পাইছে, ঠিক আছে? শেষ এই অঙ্কটা, মানে এই তারিখ শেষ। এবার 3 তারিখ বলছে কি? 3 তারিখ বলছে 50,000 টাকা ব্যাংকে জমা দিয়া হিসাব খোলা হলো। আমরা কারণটা দেখি একটু আগে, যে কারণটা করছিলাম এদিকে আসছে কি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। কারণ সঙ্গে করছিলাম দুইটা আছে সম্পদ, একটা কমছে একটা বাড়ছে, তারপর নগদ থেকে কমাবো, ব্যাংকে বাড়াবো। নগদ থেকে কত কমাবো? 50,000, 4,50,000। ব্যাংকে কত বাড়াবো? 50,000। ও সরি, এটা তো ব্যাংক লিখি নাই, পরে বলবো স্যার কোথায় দিলেন। যেহেতু এই পাশে টাকা আসে নাই, এই তারিখ অনুযায়ী যে টাকা ছিল ওই টাকায় বসাই দেবো। এই ঘরে টাকা আসে নাই, এখানেও লেখার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার? যেহেতু এখানে আসছে, এটা তারিখ অনুযায়ী নামাই দেবো। এখন পরবর্তী তারিখ হচ্ছে ধারে ক্রয়। 5 ধারে ক্রয়। ধারে ক্রয়টা কি ছিল, কি বলছিলাম? ধারে ক্রয় তার মানে ক্রয় কি, টাকা আসে না যায়? যায়। খরচ, খরচের কোনো ঘর আছে? আছে, এই যে এক্সপেন্স, খরচের ঘর আছে। খরচের কি আছে? মাইনাস আছে। যদি এটাকে খুঁজে এটা করি, তার মানে 25,000 টাকা এখান থেকে মাইনাস 4,75,000। এটা কি ক্রয়। কি জন্য লিখলাম? শুধুমাত্র এই ঘরে যখন টাকা আসবে তখনই ওইখানে লিখতে হবে, ঠিক আছে? এখন একটা পক্ষ চলে গেছো, এখন ক্রয় করে কি টাকা দিছি? টাকা দেই নাই, তার মানে হচ্ছে দিব, তার মানে হচ্ছে দায়। দায়ের কোনো ঘর আছে? এই যে দায় ঘর আছে না? দায়, এই দায়ের নাম কি? পাওনাদার। ঠিক এই টাকা সোজা লিখতে হবে, ঠিক আছে? একটু নিচে লিখি, এখানে যেহেতু টাকা আসে নাই, সেহেতু এখানে যা আছে তাই পাঠিয়ে দিতে হবে। এখন এই লেনদেনটা শেষ, 5 তারিখ শেষ। এবার আসা হচ্ছে এই দুটো লেনদেন না, তার মানে একবারে 20 তারিখ। 20 তারিখ বলছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ কি করছে? মাটি না টাকা। নগদ পাওনাদার, নগদ কি দিয়ে যদি নগদ কমছে, পাওনাদারও কমছে। তাহলে নগদ কত টাকা দিছে? নগদ 15,000 টাকা, কমাই দিলাম 4,35,000 টাকা। কারা দিছে? পাওনাদারে দিছে। পাওনাদার পাইছে কত? 25,000, দিলাম কত? 15,000। তাহলে আর পাবে কত? পাবে আরো 10,000, 4,75,000। যেহেতু এখানে টাকা আসে নাই, এখানে মন্তব্য লেখা লাগবে না, ঠিক আছে? আমাদের অঙ্ক শেষ। এখন অঙ্কের মূল টুইস্টটা কি? ক্লোজ করে দিলাম। এখন আমাদের সূত্র আছে কি? সম্পদ এর প্লাস এ সমান এল প্লাস ই। তার কারণে আছে সম্পদ যা হবে দায় আর মালিকানা সত্য যোগ করুন, তাই হতে হবে। দেখি আমার সম্পদ কত দিচ্ছে, 4,85,000। এখন যদি যোগ করে 4,85,000 হয়, তো তোমরা দেখতেই পাইতেছো এখানে 4,85,000ই হয়েছে। 75 আর 10 4,85,000। তার মানে অঙ্ক আমাদের সম্পূর্ণভাবেই নির্ভুল হয়েছে। যেহেতু এখানে দুইটা ছক বেশি হয়ে গেছে, আমরা দুইটা ছকে সম্পদের ঘরে সম্পদের নাম লিখবো, দায়ের ঘরে দায়ের নাম লিখবো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের যে অঙ্কটা করলাম, অঙ্কটা যদি মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করো, তাহলে অবশ্যই তোমাদের এটা পরীক্ষার হলে যদি আসে, পরীক্ষায় তোমাদের লিপিবদ্ধ বা অ্যান্সার করতে সমস্যা হবে না।
যদি আসে কি এই অধ্যায় থেকে অবশ্যই একটা অঙ্ক থাকবে, একাধিক অঙ্ক থাকার সম্ভাবনা আছে। শুধুমাত্র এসএসসি না, এইচএসসিতে যারা আছো, যারা এইচএসসি পরীক্ষার সামনে, তাদের জন্য এই অধ্যায়টা বা এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্ক করেই যে আমরা অঙ্ক কমন পাবো তা না, অঙ্কের নিয়মে অঙ্ক আসবে। বইয়ে যে অঙ্ক আছে ওই অঙ্ক কখনোই বোর্ড পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলা বাদেও কোনো কিছু আসবে না, শুধুমাত্র চেহারা চেঞ্জ হবে। একই মানুষ, একই লেনদেন, একই জায়গায় এক জায়গায় এক রকম টাকা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার এই ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবা, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবা। আমি আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভিডিওটি সম্ভবত অনেক বড় হয়ে গেছে, তবুও ধৈর্য সহকারে দেখলে উপকৃত হবা এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার ক্লাস কার্যক্রম শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।